হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। অথর প্রথমে একটি হোটেলে কাজ করত, আর সে হোটেলে একটি ধনী ব্যক্তি প্রায় আসতো টাইম স্পেন্ড করার জন্য। আর এই লোকটির কাছে ভালো টাকা পয়সাও ছিল, কারণ সে তার ইয়াং বয়সে কয়েকটি কোম্পানির মালিক ছিল। কিন্তু টাকা পয়সা নিয়ে এই লোকটির কিছু ছেলে মানুষইও ছিল, কারণ সে তার সাথে প্রায় অনেক টাকা পয়সা নিয়ে বেড়াতো এবং সে মানুষদের দেখাতো যে আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, আমি অনেক ধনী ব্যক্তি, আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমি অনেক আরামায়েশে জীবনযাপন কাটাতে পারি। এই ধরনের ছেলে মানুষগুলো সে বিভিন্ন মানুষদের কাছে প্রেজেন্ট করতো। একদিন সে ধনী ব্যক্তি হোটেলে আসে এবং একজন ওয়েটারকে একটি টাকার বান্ডেল হাতে দিয়ে বলে, যাও সামনের দোকান থেকে কিছু সোনার কয়েন নিয়ে আসো। এবং সে ধনী ব্যক্তি তিনি তার বন্ধুদের নিয়ে সে কয়েনগুলো সমুদ্রে ছোড়া শুরু করলো। সে তার বন্ধুদের বলে, দেখো কে কত দূর কয়েনগুলো ছুটতে পারো। এবং সে এইভাবে তার বন্ধুদের নিয়ে তার টাকা পয়সাগুলো বাজেভাবে নষ্ট করা শুরু করেছিল। এবং কিছুদিনের মধ্যে সে তার সকল টাকা পয়সা হারিয়ে আবার আগের পরিস্থিতিতে ফিরে গেল। এর মানে তার টাকা পয়সাগুলো সঠিক জায়গায় এবং সঠিকভাবে খরচ না করার কারণে সবকিছু সে হারিয়ে ফেলল। আর এজন্য সাইকোলজি অফ মানি বইয়ের অথর মর্গান হাউজেল বলে, টাকা পয়সার কিছু রুলস রয়েছে, আর এই টাকা পয়সাগুলো শুধুমাত্র ইন্টেলিজেন্স মানুষদের কাছে থাকে না। এর মানে যারা এই রুলসগুলো ভালোভাবে ফলো করে এবং রুলসগুলো ভালোভাবে বুঝে, তাদের কাছে টাকা পয়সাগুলো স্থায়িত্ব লাভ করে। আর তাই আজকে আমরা এই ভিডিওতে সাইকোলজি অফ মানি এর 6টি রুলস সম্পর্কে জানবো। আর এই পর্যন্ত এসেও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যার সর্বপ্রথম রুলসটি হলো লাক অ্যান্ড রিস্ক। বিল গেটসের বয়স যখন 13 বছর ছিল, আর সে সময় সব স্কুলে কম্পিউটার ছিল না, কারণ সে সময় কম্পিউটার খুব বেশি অ্যাভেলেবলও ছিল না। কিন্তু লেক সাইড স্কুল এমন একটি জায়গা ছিল যে সে সময় তারা স্কুলে কম্পিউটার নিয়ে আসে। আর যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো 1968 সালে 303 মিলিয়নের মতো স্টুডেন্ট ছিল যারা সে সময় হাই স্কুলে পড়াশোনা করত। আর এর মধ্যে 18 মিলিয়ন স্টুডেন্ট ইউনাইটেড স্টেটে থাকতো, আর সেখান থেকে মাত্র 300 স্টুডেন্ট লেক সাইড স্কুলে পড়াশোনা করত। এর মানে 1968 সালে 303 মিলিয়ন স্টুডেন্টদের মধ্যে মাত্র 300 স্টুডেন্ট কম্পিউটার চালানোর সুযোগ পায়, আর তার মধ্যে বিল গেটসও ছিল। বিল গেটস নিজে বলেছিল, যদি লেক সাইড স্কুল না থাকতো তাহলে সে আজকে মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে পারতো না। বিল গেটসের এক বন্ধু, যার নাম ছিল ক্যান্ট ইভেন্ট, তারা দুজনে একসাথে লেক সাইড স্কুলে পড়াশোনা করত। একবার লেক সাইড স্কুল কিছু সমস্যায় পড়ে, তাই তারা তাদের স্টুডেন্টদের ম্যানুয়ালি ক্লাস করাতে পারছিল না। এবং তাদের স্টুডেন্টদের তারা বলে, যাদের ইচ্ছা হয় ক্লাস করার তারা ক্লাস করতে পারে, কারণ সবাইকে একসাথে ম্যানুয়ালি ক্লাস করানো সম্ভব হচ্ছে না। আর সেজন্য স্কুল থেকে বিল গেটস এবং ক্যান্টকে একটি প্রোগ্রাম ডিজাইন করতে বলে, যাতে স্টুডেন্টরা সহজে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। এবং তারা খুব সহজেই এই ডিজাইনটি সম্পূর্ণ করেছিল। বিল গেটসের চেয়ে ক্যান্টস ভালো স্টুডেন্ট ছিল। তারা দুই বন্ধু কম্পিউটার প্রোগ্রামিংকে উন্নত করার জন্য ঘন্টার পর ঘন্টা ফোনে আলাপ করত। আর বিল গেটস একটি প্রোগ্রামে বলেছিল তার বন্ধুর ফোন নাম্বার তার এখনও মনে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কোনো একদিন পাহাড়ে ওঠার সময় দুর্ঘটনা ঘটে, ক্যান্ট মৃত্যুবরণ করে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে, বিল গেটস এবং ক্যান্ট তাদের লাক খুব ভালোভাবে কাজ করছিল, কিন্তু সাফল্যের চূড়ায় যেতে না যেতেই তাদের দুজনের জার্নি থেমে যায়। কারণ কিছু ফোর্সেস আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু সেটা আমাদের জন্য কাজ করে। কখনো সেটা ভালো হয়, আবার কখনো অসমাপ্ত থেকে যায়। আর সেজন্য আমাদের সেই সব বিষয়গুলোতে খুব বেশি ফোর্স না করাই ভালো, যেগুলোর কন্ট্রোল আমাদের কাছে থাকে না। আমাদের সবসময় ফোকাস থাকা দরকার যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। নেক্সট পয়েন্ট, নেভার এনাফ। 2008 সালে গোল্ডম্যান সাকসে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে। গোল্ডম্যান সাকস আমেরিকার একটি ইনভেস্টিং ব্যাংক ছিল, এবং ব্যাংকের এরকম ক্রাইসিস দেখে বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট এখানে $5 বিলিয়ন ইনভেস্ট করার কথা চিন্তা করে, যাতে করে এই ব্যাংকের সিচুয়েশন ঠিক হয়। আর এই কথাটি অনেকে জানে যে ওয়ারেন বাফেট যদি এই ব্যাংকে ব্যাকিং দেয়, তাহলে এই ব্যাংকের শেয়ার প্রাইস অতি শীঘ্রই বৃদ্ধি পাবে। আর এই খবরটি জানতে পেরে সে ব্যাংকের একজন বোর্ড মেম্বার একজন ট্রেডারকে এই ইনফরমেশনগুলো দেয়। এতে করে সে ট্রেডার এখানে 1,75,000 শেয়ার রাতারাতি কিনে নেয়। আর যখনই ওয়ারেন বাফেট অ্যানাউন্স করে যে সে এই ব্যাংকে ইনভেস্ট করেছে, আর ঠিক তখনই এই ট্রেডার অল্প সময়ে কয়েক বিলিয়ন ডলার লুফে নেয়। আর যখন ব্যাংক তাদের এই বিষয়টি জানতে পারে যে তারা ব্যাংকের তথ্য চুরি করে এতগুলো টাকা হাতিয়ে নিয়েছে, তখন সে বোর্ড মেম্বার এবং সে ট্রেডারকে ইনসাইডার ট্রেডিং এর মামলায় জেলে যেতে হয়। আর এখানে অথরের কথা হলো, আমাদের একটি অ্যামাউন্ট দরকার, যে অ্যামাউন্টের মাধ্যমে আমরা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবো। আর বাকি অ্যামাউন্টগুলো আমাদের বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর জন্য হয়ে থাকে। আর কিছু লোক অতি লোভে পড়ে এবং বেআইনিভাবে টাকা ইনকাম করার চিন্তা করে, আর এটি সবচেয়ে বড় ভুল করে। আর সেজন্য আমাদের কিছু জায়গায় স্টপ দেওয়া দরকার, যাতে করে আমরা ভুল পথে পা না বাড়াই। নেক্সট পয়েন্ট হলো কনফাউন্ডিং কম্পাউন্ডিং। ওয়ারেন বাফেট নিয়ে প্রায় 2000-এরও বেশি বই লেখা হয়ে গিয়েছে, আর সবাই এটি মানে যে ওয়ারেন বাফেট একজন ভালো ইনভেস্টর। কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষের ধারণা নেই যে ওয়ারেন বাফেট ছোটবেলা থেকেই ইনভেস্ট করা শুরু করেছিলেন। ওয়ারেন বাফেটের নেট ওয়ার্থ
$84.5 বিলিয়ন। আর 99.6% টাকা মানে $84.2 বিলিয়ন তিনি তার 5th বার্থডের পর ইনকাম করেছেন। এর মানে প্রায় সবগুলো ইনকামই তার 50 বছর পর করেছেন। যখন মানুষ রিটায়ারমেন্টে যায় তখন তিনি এতগুলো টাকা ইনকাম করেছেন, আর তার পিছনের ইনকামগুলোই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছিল। কারণ ওয়ারেন বাফেট 10 বছর বয়সেই ইনভেস্ট করা শুরু করে। 30 বছর বয়সে সে $1 মিলিয়ন মালিক হয়। আর ওয়ারেন বাফেট যদি নর্মাল মানুষদের মতো চিন্তা করত, মানে 20 বছর বয়সে এসে ইনভেস্টমেন্ট করা শুরু করত, তাহলে তার প্রেক্ষাপটে সে আনুমানিক $25,000 ইনকাম করত তার 30 বছর বয়সে এসে। আর নর্মাল মানুষদের মতো সে যদি 50 বছর বয়সে তার রিটায়ারমেন্ট নিয়ে নিত, তাহলে তার হিসাবে মানে 22% রিটায়ারমেন্টের অনুপাতে সে $12 মিলিয়ন মালিক হতো। এর মানে ওয়ারেন বাফেটের বর্তমান নেটওয়ার্থ 99.6%-এর চেয়ে কম টাকা হতো। আর এই টাকাগুলো সে পুরোটাই কম্পাউন্ডিংয়ের মাধ্যমে ইনকাম করেছিল। আর যারা কম্পাউন্ডিংয়ে বিশ্বাস করেন না, তাদের জন্য ওয়ারেন বাফেট হলো রিয়েল এক্সাম্পল। আর কম্পাউন্ডিংয়ের মূল মন্ত্রই হচ্ছে আর্লি ইনভেস্টিং। আপনি যত কম সময়ে ইনভেস্টিং করা শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনি কম্পাউন্ডিংয়ের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। নেক্সট পয়েন্ট, ফ্রিডম। হ্যাপিনেসের ডেফিনেশন প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা হয়। আর এখানে সবার জন্য একটি জিনিস প্রয়োজন, সেটি হলো আমাদের লাইফে কন্ট্রোল প্রয়োজন। আর সেজন্য আমাদের এনাফ টাকার প্রয়োজন। আর আমাদের কাছে যদি টাকা থাকে, তাহলে আমরা যে কোনো সময় আমাদের লাইফের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো। টাকা পয়সা আমাদের ফ্রিডম কিংবা স্বাধীনভাবে চলতে দেয়, যাতে করে যে কোনো পরিস্থিতিতে আমাদের যদি টাকা প্রয়োজন হয়, তাহলে কোনো প্রকার সমস্যা ছাড়াই যেন আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আর আমাদের কাছে যদি এনাফ টাকা পয়সা থাকে, তাহলে আমাদের চাকরি হারানোর কোনো ভয় থাকবে না। ধরুন, যে চাকরিটি আপনি বর্তমানে করছেন, সে চাকরিটি যদি আপনার ভালো না লাগে, মানে আপনি চাকরি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি সহজেই করতে পারেন। কারণ আপনার ভয় থাকবে না যে আমি যদি এই চাকরিটি ছেড়ে দেই এবং সহজেই যদি কোনো চাকরি না পাই, তাহলে আমি আমার ব্যাকআপ সেভিং দিয়ে চলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি নতুন চাকরি না পাবো। নেক্সট পয়েন্ট, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। অথর এখানে বলে, যখন সে হোটেলে থাকতো তখন অনেক মানুষ বড় বড় এবং দামি গাড়িতে হোটেলে আসতো, আর সে সর্বদা গাড়িগুলোকে দেখতো, কিন্তু সে কখনোই গাড়িতে বসা মানুষগুলোকে দেখতে পেত না। আর এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি যখন একটি দামি গাড়ি কিনবেন, তখন মানুষ আপনার গাড়িটি দেখবে নাকি আপনাকে দেখবে। আর এখানে আপনি চিন্তা করুন যে আমরা যখন দামি কোনো গাড়ি, কস্টলি ঘড়ি, দামি ফোন কিনে এটি প্রুভ করি যে আমি অনেক ধনী এবং আমি লাইফে অনেক সাকসেসফুল হয়ে গিয়েছি। টু বি অনেস্ট, যেভাবে আমরা অন্যের টাকা দেখে কাউকে পাত্তা দেই না, আমাদের দামি জিনিসপত্রগুলো দেখে কেউ আমাদের পাত্তা দিবে না। আর সেজন্য অথরের ছেলে যখন জন্ম নেয়, তখন অথর তার ফিউচারের জন্য একটি চিঠি লেখে। তোমার কখনো মনে হতে পারে যে তোমার একটি দামি গাড়ি প্রয়োজন, কিন্তু ট্রাস্ট মি, তোমার দামি গাড়ি কখনোই প্রয়োজন পড়বে না। তোমার শুধুমাত্র মানুষের কাছে রেসপেক্ট প্রয়োজন। আচ্ছা, আপনি আমাদের কমেন্টে জানিয়ে দিন লাস্ট আপনি কোন দামি জিনিসটি কিনেছিলেন। লাস্ট পয়েন্ট, সেভ মানি। আমাদের কখনোই বাজে চিন্তা করে বাজেভাবে টাকা খরচ করা উচিত না। এতে করে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো না। আমাদের লাইফের সেরা ইনভেস্টমেন্টের জন্য সেভিংসের একটি বড় রুলস রয়েছে। অথর বলে, আমাদের সেভিংস করা তখন হয় যখন আমরা বুঝতে পারবো যে আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম প্রয়োজন একটি কমপ্লিট লাইফ লিড করার জন্য। আর বাকি সব মানুষকে দেখানোর জন্য আমরা করে থাকি, যেমন দামি গাড়ি, দামি বাড়ি এবং দামি দামি জিনিসপত্রগুলো। এগুলো কখনোই আমাদের দরকার নেই। আর এই বিষয়টি আপনি যখন পুরোপুরিভাবে বুঝে যাবেন, তখনই আপনি সাকসেসফুল হতে থাকবেন। আজকে আমরা মানি ইনভেস্টিংয়ের 6টি ইম্পর্টেন্ট লেসন সম্পর্কে জানলাম। আশা করি আমরা সবাই এই সময়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার মতো স্মার্টলি চিন্তা করতে পারে। এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।